৭৫-এর চেতনা ব্যবসা আওয়ামী লীগকে যে জায়গায় নিয়ে গেছিল, আপনার ২৪-এর চেতনা ব্যবসা ঠিক আপনাকে ওই জায়গায় নিয়ে যাবে। অমুক হইলে নির্বাচন হবে, এই সংস্কার না হলে নির্বাচন হবে না। এর আগে ধর ৩-৪ মাস আগে নির্বাচনের কথা বললে তো এটা পুরো রীতিমতো এটা কি ব্লাসফেমাস হয়ে যেত, যে আপনি জুলাই গাদ্দার, শহীদের রক্তের সাথে বেইমানি করছেন, এ ধরনের কথাবার্তা শুনছেন না আপনারা নির্বাচন নিয়ে কথা বললে? নির্বাচন নিয়ে কথা বলে একটা পাপের মতো ব্যাপার ছিল, এটা একটা অপরাধের ব্যাপার ছিল। পিআর বাংলাদেশে গুরুত্বপূর্ণ হইতে পারে যদি কেউ মনে করে বুড়িগঙ্গায় টাইটানিক চালানো যেতে পারে। আওয়ামী লীগের প্রশ্নকে প্রপারলি ডিল না করে এখানে পিআর পদ্ধতি ইন্ট্রোডাকশন মানে হলো আওয়ামী লীগকে পুনর্বাসন শুধু না, রেডিমেড ক্ষমতায় বসানোর একটা প্রক্রিয়া। বাংলাদেশের জনসংখ্যার চেয়ে আমার মনে হয় ভোটারই বেশি। রাজনৈতিক নেতা বলতেছে নিজের দলকে যেভাবে সুসংগঠিত করেছি, নিয়ন্ত্রণ করেছি, সারা বাংলাদেশকে সেভাবে আমরা নিয়ন্ত্রণ করব ক্ষমতায় গেলে। আপনার কাছে কেউ চাইছে নিয়ন্ত্রিত হইতে? চাইছে স্বাধীনতা। আপনি বলতেছেন আপনি যেহেতু সুসংগঠিত সংগঠন, আপনার সংগঠন যেহেতু সবচেয়ে মেধাবী, সবচেয়ে ডিসিপ্লিন এবং সবচেয়ে গালিগালাজে আগানো, ফলে আপনি সব নিয়ন্ত্রণ করতে পারবেন। একটা দলকে ট্যাগিং করে চাঁদাবাজির দিকে নিয়ে যাওয়া হয়েছে, সেই দলটা তার কোনো দোষ নাই, তার কোনো সমস্যা নাই, সেটা আমরা বলছি না। পিআর বাংলাদেশে গুরুত্বপূর্ণ হইতে পারে যদি কেউ মনে করে বুড়িগঙ্গায় টাইটানিক চালানো যেতে পারে, তখনই পিআর গুরুত্বপূর্ণ হইতে পারে। এর বাইরে এই চিন্তাটা এখানে আসলো কিভাবে, এটা আমাদের আপনার প্রথমত বুঝতে হবে। তো এখন আওয়ামী লীগের বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংকট কি এই মুহূর্তে? সবচেয়ে গুরুত্বপূর্ণ সংকট হলো আমরা আওয়ামী লীগকে প্রপারলি ডিল করতে পারছি না। আওয়ামী লীগকে ডিল না করতে পারার কারণে আমাদের এখানে যেটা হচ্ছে যে আওয়ামী লীগকে একটা রাজনৈতিক খুঁটি বা একটা ঘুঁটি আকারে ব্যবহার করার একটা প্রবণতা দেখা যাচ্ছে। এইটা আমাদের জামাত ইসলামের যে সমস্যাটা, ধরেন ৭১ সালের পরে তার ইন দ্য রং সাইড অফ হিস্ট্রিতে থাকা, তার এবং সেই প্রবলেমটা প্রপারলি ডিল না করার কারণে যে সমস্যাগুলো আমরা আজ পর্যন্ত ফেস করছি এবং জামাত ইসলাম নিজেও ফেস করছে, ঠিক একই জিনিস আওয়ামী লীগকে কেন্দ্র করে আজকে দেখা যাচ্ছে। তো এখানে আপনারা ধরেন দেখেন এই দীর্ঘ ১৫-১৬ বছরে বিপুল মানুষ মামলা, গুম, খুনে জর্জরিত, আবার এদিক দিয়ে একটা ধরেন তার নেত্রী বিপুল কর্মীদের পালাইছে। তো দুই দিকের মানুষ হলো ট্রমাটিক। এই দুই ট্রমাটিক মানুষকে নিয়ে একটা জাতির গঠন হয় না। ফলে আওয়ামী লীগের প্রশ্নটা ডিল করা হলো সবচেয়ে বড় সংস্কার, এবং যেই ক্ষেত্রে এই সরকার আউট অ্যান্ড আউট ফেল করছে। তো ফলে এই জন্য সংস্কারের কোনো বিষয়ে আমার কোনো আস্থা নেই, এটা রাখার কোনো কারণ নেই। আরেকটা বিষয় হলো ধরেন এই যে পুরা সংস্কার প্রক্রিয়াটাকে যেই রকম একটা আমলাতান্ত্রিক জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, ধরেন আপনারা যদি সংস্কার মিন করতেন, বাংলাদেশ কৃষি প্রধান দেশ, কৃষি সংস্কার কমিশন হয়নি কেন? তো আপনার বাকি আমরা আপনারা আসলে মানে কি মিন করেন আর জনগণের কি চাহিদা, এটার মধ্যে একটা আপনার বিশাল ফারাক বা পার্থক্য দেখা যাচ্ছে। আওয়ামী লীগের প্রশ্নকে প্রপারলি ডিল না করে এখানে পিআর পদ্ধতি ইন্ট্রোডাকশন মানে হলো আওয়ামী লীগকে পুনর্বাসন শুধু না, রেডিমেড ক্ষমতায় বসানোর একটা প্রক্রিয়া। এর বাইরে আর কোনো ফায়দা দেখা যাচ্ছে না। এবং অন্য যারা যে দলগুলো এটার ব্যাপারে খুব উৎসাহী, আগ্রহী, তাদের আপনার আগ্রহের কারণটা হলো এখানে বাংলাদেশে ৫ তারিখের পরে যে রাজনীতিটা করা দরকার সেই ঠিক তার উল্টা রাজনীতি তারা করছে। ৫ তারিখের পরে দরকার হলো জাতীয় স্বার্থের আলোকে রাজনীতি, কিন্তু ওনারা করছেন দলীয় স্বার্থের আলোকে রাজনীতি। যদি এই কথাটা আমরা বাদও রাখি যে এখানে আওয়ামী লীগ বা ভারতের ইন্ধন আছে, তো আমরা তো এখন চারদিকে ভারত বিরোধী ভারতীয় রাজনীতি দেখতে পাচ্ছি, আওয়ামী বিরোধী আওয়ামী রাজনীতি দেখতে পাচ্ছি। মানে পিআরটা হইলে আরো খারাপ কি হবে? আরো খারাপ যেটা হবে, একটা পার্টি মোনার্কি তৈরি হবে। আপনার ব্যক্তি মানুষের, আপনার গণতন্ত্র, আপনার যে যারা গণতন্ত্র মিন করবে বাংলাদেশে একটা ট্রানজিশনাল পিরিয়ডের মধ্যে আছে, আমাদের একটা ডেমোক্রেটিক উত্তরণ দরকার। সেখানে পিআরটা হইলে কি হবে? পিআরটা হইলে ডেমোক্রেটিক উত্তরণের জন্য সবচেয়ে জরুরি কি? জরুরি হলো ব্যক্তি মানুষের যে সার্বভৌম অধিকার সেটাকে রিকগনাইজ করা। এটি তো আমাদের এখানে নাই। আমাদের এখানে সবচেয়ে বড় ঘাটতি কি? বড় ঘাটতি হলো মানুষের মর্যাদা বোধের স্বীকৃতি নাই। এখানে তো এখানে ডেমোক্রেসি ফাংশন করে না। তো পিআর এর মাধ্যমে এটা সিস্টেমেটিক ভাবে হত্যা করা হবে মানুষের মর্যাদা বোধ। 100% পার্টির কন্ট্রোল তৈরি হবে। তো ফলে আওয়ামী লীগের আমলে শাসন কাঠামোর বড় সমস্যা কি ছিল? বাংলাদেশ রাষ্ট্রটা আওয়ামী লীগের দলীয় সম্পত্তিতে পরিণত হয়েছে। তো আপনি পিআর করার মধ্য দিয়ে যদি একইভাবে রাজনীতি বলেন, রাষ্ট্র বলেন, প্রশাসনিক কাঠামো বলেন, সবকিছুর উপর যদি একচ্ছত্র দলের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন, তা আওয়ামী লীগের যেটা পার্থক্য কোথায় ছিল? মানে ক্ষমতা চর্চার দিক থেকে এসেনশিয়ালি তো কোনো পার্থক্য তৈরি করা যাচ্ছে না। এই জন্য আমাদের যেটা করতে হবে যে আপনার এই যে পার্টিজান পজিশন থেকে রাজনীতিকে দেখা, নিজেদের স্বার্থের আলোকে দেখা,
হ্যাঁ, এই জায়গা থেকে বের হয়ে একটা জাতীয় স্বার্থের আলোকে রাজনীতি করতে হবে। এখন জাতীয় স্বার্থের আলোকে রাজনীতি করার জন্য আপনি গণতন্ত্র যদি মিন করেন, তাহলে তো আপনি নির্বাচনকে কোনো শর্তের আলোকে মানে চিহ্নিত করতে পারেন না। অমুক হইলে তমুক হবে, এই ধরনের দেন দরবারের কথাবার্তা, এটা তো যে ডেমোক্রেসি মিন করে সে বলবে না। কারণ আপনি যদি গণতন্ত্র মিন করেন, আপনি পারলে 1 সেকেন্ড আগায় হইলেও নির্বাচনের দিকে যাবেন, তাহলে আপনি গণতান্ত্রিক উত্তরণে আপনি ইন্ডেক্সে আপনি উন্নতি করবেন। আপনার নির্বাচন যত পিছাবে তত আপনি পিছিয়ে যাবেন। তার মানে আপনি যখন বলেন যে অমুক হইলে নির্বাচন হবে, এই সংস্কার না হলে নির্বাচন হবে না, এর আগে ধরুন 3-4 মাস আগে নির্বাচনের কথা বললে তো এটা পুরো রীতিমতো এটা কি ব্লাসফেমাস হয়ে যেত, যে আপনি জুলাই গাদ্দার, শহীদের রক্তের সাথে বেইমানি করছেন, এ ধরনের কথাবার্তা শুনছেন না আপনারা নির্বাচন নিয়ে কথা বললে? নির্বাচন নিয়ে কথা বলে একটা পাপের মতো ব্যাপার ছিল, এটা একটা অপরাধের ব্যাপার ছিল। তার মানে কি, এখন এই যে একটা অব্যবস্থাপনা, জননিরাপত্তাহীনতা, চারদিকে যে অস্থিতিশীলতা, এই যে চাঁদাবাজি, তাহলে এখন যারা নির্বাচন চায় না এই দায়গুলো তাদের নিতে হবে। যদি নির্বাচন হয়, এই এখন যারা ক্ষমতায় আছে এটার অবস্থা যদি পরিবর্তন হয়ে যায়, তাইলে এত যে নতুন চাঁদাবাজ হয়েছে এরা কি চাঁদাবাজি করতে পারবে? তারা তো করতে পারবে না। তাহলে এই চাঁদাবাজির দায় আপনি তো তাদেরকে দিতে পারেন যে এখন যারা নির্বাচন চায় না, যাতে তারা চাঁদা নিতে পারে আগামী দিনে, এই জন্য তারা নির্বাচন চায় না। কিন্তু তা না, একটা দলকে ট্যাগিং করে চাঁদাবাজির দিকে নিয়ে যাওয়া হয়েছে। সেই দলটা তার কোনো দোষ নাই, তার কোনো সমস্যা নাই, সেটা আমরা বলছি না। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে দলীয় স্বার্থের রাজনীতি করার মধ্য দিয়ে আপনি ঐতিহাসিকভাবে আপনারা যে ভুলগুলো করেছেন সেটা 5 তারিখের পরে আবার পুনরাবৃত্তি করছেন। আপনারা যদি মনে করেন তারুণ্য আপনাদের যে পলিটিক্যাল মতাদর্শ সেটাকে গ্রহণ করার জন্য প্রস্তুত, তাহলে আপনারা ভুল করছেন। তারুণ্য এখানে কোনো মতাদর্শ ভিত্তিক রাজনীতি দেখতে চায় না। এই জন্য আমরা 5 তারিখের পরে বলেছিলাম মতাদর্শ থাকবে সমাজে, রাষ্ট্র হবে ভ্যালু বেসড। মানে কি, ভ্যালু প্লুরালিজম করবে রাষ্ট্র, বিভিন্ন রকম মূল্যবোধের সংরক্ষক হিসেবে রাষ্ট্র ভূমিকা পালন করবে। কিন্তু আপনি যদি ক্যাডার ভিত্তিক রাজনীতি করেন, আপনি যদি মনে করেন যে দলের একচ্ছত্র নিয়ন্ত্রণ কায়েমের মধ্য দিয়ে আপনি দেশকে পুরো নিয়ন্ত্রণে রাখবেন, আপনি একটা আল্ট্রা ফ্যাসিজমই আসলে প্রপোজ করতেছেন ইন দ্য নেম অফ রেভলিউশনারি স্পিরিট এবং আপনার নতুন তারুণ্যের জয় জয়কার এবং 71-এর চেতনা ব্যবসা আওয়ামী লীগকে যে জায়গায় নিয়ে গেছিল, আপনার 24-এর চেতনা ব্যবসা ঠিক আপনাকে ওই জায়গায় নিয়ে যাবে। 71-এর ঘটনাটা কি ঘটছে? 71-এর ঘটনাটা আওয়ামী লীগ ডেফিনেটলি ওই সময় বড় সংগঠন ছিল, তাদের আপনার 71 আগ পর্যন্ত অনেক বড় অবদান ছিল। যুদ্ধ তো করছে সাধারণ মানুষ, জনযুদ্ধ, এটা ছিল জনযুদ্ধ। কিন্তু ওইখানে তারা হেমা মালিনীর গান টান শুনে আইসে এখানে এমন একটা ন্যারেশন তৈরি করছে, এটা আওয়ামী যুদ্ধে পরিণত করছে। একইভাবে জুলাইয়ে আপনি ছিলেন, কিন্তু আপনার যদি আমরা হিসাব করি ওইভাবে আপনার অবদান প্রপোর্শনালি 10% হবে, আর বাকি অংশটা তো আপনারা ক্ষমতার সাথেই ছিল। কারণ আপনারা যে রাজনীতিটা করেন এটাকে আমি বলি আপনারা প্রো এস্টাবলিশমেন্ট এবং এন্টি ন্যাশনাল পলিটিক্স করেন। তো এই কারণে বিএনপি বা অন্য দলও যদি আগামীতে ক্ষমতায় আসে, তাহলে এই যে আপনারা যারা এই ধরনের ক্যাডার ভিত্তিক রাজনীতি করে তাদের হাতে 30 থেকে 40% ক্ষমতা থাকবে। কারণ আপনি জানেন না সে কিভাবে আপনার মধ্যে ঢুকে বসে রয়েছে অলরেডি, এবং পরে আরো কিভাবে সে ঢুকে বসে থাকবে। বাংলাদেশে আমরা এটাকে লেট ফ্যাসিজম বলি, কারণ ফ্যাসিজম উইদাউট শেখ হাসিনা এবং এই কাঠামোর সুযোগ নিয়ে আপনারা যে আলট্রা ফ্যাসিজম এখানে ইমপ্রেস করতে চান একইভাবে 24-এর চেতনা বিক্রি করে, আমার মনে হয় যে আপনারা শুধু দেশকে ক্ষতিগ্রস্ত করছেন না, আপনাদের রাজনীতিকে চরমভাবে রিস্কের মধ্যে ফেলছেন। এমনিতে আপনারা রিস্কে আছেন, কারণ হলো আপনারা যেটা করছেন সেটা হলো এখানে এই যেটা আমরা বলি যে লিবারাল ডেমোক্রেটিক ফোর্স, এটাকে আপনারা আন্ডারমাইন করছেন। এটাকে আন্ডারমাইন করে হাসিনাও কিন্তু বিপদে পড়ছে। এটাকে আপনি আন্ডারমাইন করে যত কর্নার করবেন সে কর্নার হবে, অসুবিধা নেই। কারণ তার যেহেতু ন্যারেটিভ পলিটিক্স নাই, তার বিশাল ক্যাডার বাহিনী নাই, তার গৃহপালিত ইন্টেলেকচুয়াল নাই। এখন তো আপনার প্রচুর নিরপেক্ষ বুদ্ধিজীবী আছে। আমার মিডিয়াতে মোটামুটি আপনি বেশ ভালোই দখল করছেন। তো সব মিলে, এবং আমরা যারা একটু সমালোচনা করি আমাদের গালিগালাজ করার জন্য হাজার হাজার লক্ষ কোটি আপনার আইডি আছে। বাংলাদেশের জনসংখ্যার চেয়ে আমার মনে হয় বট আইডি বেশি। তো আপনি একটা ভয়ের পরিবেশ অলরেডি তৈরি করে ফেলছেন। মাশাআল্লাহ। তো আপনি এবং আপনার জন্য একটা সাবগেটিং কন্ডিশন সমাজে তৈরি হয়ে গেছে। তাহলে এই অবস্থায় আপনি যদি আরো কর্নার করেন এই ডেমোক্রেটিক ফোর্সকে, তখন গণতন্ত্রের স্বার্থে এই ডেমোক্রেটিক ফোর্স, যেটা আপনার লিবারাল ডেমোক্রেটিক ফোর্স বলতেছি আমরা, এটাকে সম্ভবত রেডিকাল ডেমোক্রেটিক ফোর্স হিসেবে আবির্ভূত হইতে পারে, হওয়া দরকার হইতে পারে। এবং যদি এটা হইতে হয় তাহলে আপনার পরিণতি কি হবে এটা একটু চিন্তা করে দেখবেন। তো আপনি যদি মনে করেন যে আপনি এরকম একটা এই হাইপ তৈরি করে কৃত্রিম আপনার মত তৈরি করার মধ্য দিয়ে সোশ্যাল মিডিয়াতে আপনার চরিত্র হনন করার একটা
বিশাল জোয়ার তৈরি করার মধ্য দিয়ে আপনি গোটা জাতীয় রাজনৈতিক পরিবেশকে ক্ষতিগ্রস্ত করবেন এবং আপনি কথায় কথায় যাকে তাকে ভারত বিরোধী ভারতীয় এজেন্ট রয়্যাল এজেন্ট ইয়ে করবেন, তাহলে কিন্তু আপনার পরিণতি খারাপ হবে। খারাপ হবে এই সেন্সে যে তখন এই লিবারাল ডেমোক্রেটিক ধারা রেডিক্যাল ডেমোক্রেটিক হয়ে উঠতে বাধ্য হবে। কিন্তু মানুষ চায় হলো একটা স্ট্যাবিলিটি, মানুষ চায় একটা স্থিতিশীল আপনার রাষ্ট্র। আমরা জনগণ ভিত্তিক কোনো রাষ্ট্র দেখতে চাই না, আমরা একটা নাগরিক ভিত্তিক রাষ্ট্র দেখতে চাই। সেখানে এই ধরনের ক্যাডার ভিত্তিক পলিটিক্স, এই ধরনের টোটাল নিয়ন্ত্রণ